আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি পূর্বেও আপনাদেরকে বলেছি যে আমাদের আহ, আহ, আমাদের যশোর, ফরিদপুর, যশোর সহ সারা বাংলাদেশেরই যশোরের একই চিত্র, একই অবস্থা। সেটা হচ্ছে মারাত্মক স্থান সংকুলন বা ভবন বা এজলাসের মধ্যে জায়গার সংকট। আমি আমাদের ফরিদপুরের কথা একটু উল্লেখ করতে চাই। দেখবেন আমাদের ফরিদপুরে যে মাননীয় জজ সাহেব, জেলা জজ সাহেব যেখানে বসেন, যে এজলাসে বসেন, সেই এজলাসটিও শীতাতাপ নিয়ন্ত্রিত, মানে সেখানে কোনো এসি নেই। আমি এসির কথাটি উল্লেখ করলাম এই জন্য যে তার মানে আমাদের প্রকৃত অবস্থাটা বোঝানোর জন্য। একটা মাননীয় জেলা ও দায়রা জজ, যিনি একটা জেলার সর্বোচ্চ যে বিচার বিভাগের যে পোস্টটা হোল্ড করেন, তার যে এজলাস, সেখান থেকে যে বিচার কার্য পরিচালিত হয়, সেখানেও কোনো এসি বা শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। তার মানে এইটা শুধু এসিটা শুধুমাত্র গরমের মধ্যে একটু আরাম পাবে সেজন্য না। আমি বোঝাতে চেয়েছি প্রকৃত অবস্থাটা কি, কতটা নেগলিজেন্স থাকলে এই অবস্থার সৃষ্টি হয়। এইটা একটা এসি শুধুমাত্র কিন্তু তার আরামায়েশের জন্য নয়, এটা তার একটা অবস্থানগত ব্যাপার, যে তাকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। তেমনি এই আমাদের যে ভবনগুলো আছে, অধিকাংশ লয়ারদের বসার কোনো ব্যবস্থা নেই। স্থান সংকুলন এতই ছোট যে বিচার প্রার্থীরাও এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। এই যখন আমাদের জজ কোর্টের বাস্তবতা, সেই সময় আমি একটা রিপোর্ট হাতে পেলাম আজকের প্রথম আলোতে করা একটি রিপোর্ট। সেখানে স্পষ্ট লিখেছেন যে সরকারি ভবন বিলাস ও অসুস্থ প্রতিযোগিতা। কলামটি লিখেছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব প্লাস সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। তার মানে যে লোকটি লিখেছেন, সে যেহেতু পররাষ্ট্র সচিব ছিলেন, সে এ ব্যাপারে জেনে শুনেই লিখেছেন। তিনি লিখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী 10 বছরের স্থান সংকুলন হওয়ার পরও বেশি অতিরিক্ত জায়গা থাকা সত্ত্বেও এখানে একটি 20 তলা ভবনের জন্য প্রস্তাব করা হয়েছে, যেটা একদিকের পাশের অপেক্ষায় আছে। তেমনি সচিবালয়েও স্থান সংকুলন হওয়ার পরও অতিরিক্ত জায়গা থাকা সত্ত্বেও এখানে আরও একটি 21 তলা ভবনের প্রস্তাব করা হয়েছে। বিলাসবহুল ভবন, সেখানে কত ফ্যাসিলিটিস, বড় বড় কামরা, বড় বড় কামরা, ঠান্ডা করার জন্য বিশাল বিশাল এসির ব্যবস্থা করা হয়েছে। বাজেট দেখলে মাথা ঘুরে যায়। এই যখন হয় সচিবালয়ের বাস্তবতা, ঠিক তার উল্টো বাস্তবতা আমার বাংলার অলিতে গলিতে, মাঠে ঘাটে, প্রত্যেকটা জায়গায়। সচিবালয় থেকে ঠিক বের হবেন, দেখবেন পেট্রোল পাম্পে দীর্ঘ তেলের লাইন, মানুষ তেল পাচ্ছে না। গ্যাসের দাম বেড়ে পার সিলিন্ডার হয়ে গেছে এখন প্রায় 2200 টাকা। দ্রব্যমূল্যের দাম এতই বেড়ে গেছে যে মানুষের নাগালের বাইরে। মানুষ এখন তার যে মৌলিক অধিকার, বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে টাকা সেভ করে সে বেঁচে থাকার চেষ্টা করতেছে। যেখানে পিতার কাছে তার নব্য জন্মগ্রহণ করা সন্তানের দুধ কেনার টাকা নেই, সেই বাস্তবতায় সচিবালয়ে চলে ভবন বিলাস। অন্যদিকে মানুষ দুটি জায়গায় সবচেয়ে অসহায় হয়ে যায়। একটি হলো হসপিটাল, অন্যটি হলো আদালত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষ প্রত্যক্ষভাবে এখান থেকে সেবা গ্রহণ করে থাকে, বিচার পায়, মানুষ আশ্বস্ত হয়। মানুষের সেবা নেওয়ার একটা জায়গা, সেখানে ন্যূনতম আগ্রহ নাই সরকারের আমলাদের। এই যে যে আমলাতান্ত্রিক, আমলা ভিত্তিক সমাজ, আমলা ভিত্তিক দেশ গড়ে তোলার যে অপচেষ্টা চলছে, এর পরিণাম কি ভালো? জনগণ কি সেটা মেনে নেবে? মানুষ কি ভাবে? মানুষ কতটা ভোগান্তির মধ্যে দিয়ে যায়, সেটা আপনাদেরকে ভাবতে হবে। আমি এখন উদাত্ত আহ্বান জানাই, সরকারের উচিত প্রত্যেকটি জেলা আদালত ভবন পরিদর্শন করা, ইন্সপেকশন করা, এবং সেখানে দেখা উচিত কত যৌক্তিক দাবি এটা আমাদের। আমি ফরিদপুর জজ কোর্টের পুরাতন ভবনটাকে জাদুঘর করে নতুন ভবন অন্য জায়গায় নির্মাণ করে, অথবা পুরাতন ভবনটাকে ভেঙে অথবা সংস্কার করে নতুন ভবন তৈরি করে একটা সুন্দর
বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রার্থনা করে সরকারের কাছে প্রার্থনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।